প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 গাণিতিক বাক্যের ৭৯ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, দেখি পারি কি না এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। আশা করি এখান থেকে সহজে তোমরা শিখে নিতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হবে। প্রক্রিয়া প্রতীক বলেছে, তো প্রক্রিয়া প্রতীক আমি আলোচনা করেছি পূর্বের পর্বগুলোতে। যারা আমার ক্লাস দেখেছো ধারাবাহিকভাবে জানো যে প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি, কি যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটি চিহ্নকে বলছে প্রক্রিয়া প্রতীক। ঠিক আছে, তো এই প্রক্রিয়া প্রতীক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের খালি ঘরে প্রতীক বসাতে বলছে যেন আমাদের এই গাণিতিক বাক্যগুলো কি হয়, সঠিক হয়। তাহলে এখানে দেখো আছে 69, এখানে 13, এখানে 7, এখানে 8 আছে। তাহলে আমাদের এখানে কোন চিহ্ন আর এখানে কি চিহ্ন বসালে আমাদের সমাধান করে এটার এটা সমান হবে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি 7 আর 8 গুণ করি তাহলে কত হয় 56, আর 69 থেকে যদি 13 বাদ দিই তা হবে 56। তাহলে আমাদের এখানে দাঁড়াইলো কি, আমরা এখানে গুণ করব। তোমরা একটা একটা করে বসিয়ে দেখবা, ঠিক আছে, যে কোনটা হচ্ছে। তো এমনি নর্মালি বোঝা যাবে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি যোগ দিই তাহলে মাত্র হবে 15, বিয়োগ করলে তো আরও কমবে, বিয়োগ করা যাবে না, এটা ছোট হয়ে যাবে। তাহলে ভাগ করলে তো আরও কমে যাবে। তাহলে আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে গুণ, গুণ করতে হবে। আর এটা যদি আমরা 13 দিয়ে এটাকে ভাগ করি তা ভাগ যাবে না। আর যদি আমরা গুণ করি আরও বেশি হয়ে যাবে, আর যোগ করলে তো বেশি যাচ্ছে চাইতে। তাহলে গুণ যদি করি, তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদের কিছু সংখ্যা কমবে, অর্থাৎ তার মানে এটা গুণ আর এটা হচ্ছে আমাদের বিয়োগ করলে মিলবে, কারণ 69 থেকে 13 বাদ দিলে 56, আর এটা 7 8 56, বুঝতে পারছো। তাহলে এটা কি করতে হবে, দেখো এখানে আছে 58, এখানে আছে 29, এখানে 96, এখানে 9। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কোনোটাই ভাগ হবে না। আবার যদি গুণ করি তাও অনেকগুলো গুণ হবে, মিলবে না। তো আমরা সাধারণত যোগ করে দেখব এটা, আর যোগ করে না মিললে আমাদের বিয়োগ করে মিলাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আর এটা যোগ করলে কত হয় 17, 9 আর 8 17, 7, হাতে থাকে 1, 2 আর 5 7, আর হাতে রেখে 8, 87 পাচ্ছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা যোগ করলাম, কিন্তু এটা যখন যদি যোগ করতে যাই তাহলে কি এটার সাথে মিলবে? এমনিতে এই পাশে আছে কত 96, আর 9 যোগ করলে তো আরও বেশি হবে, 100 পার হয়েছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখি। তাহলে 96 থেকে 9 বাদ দিলে এক ধার নিলাম, তাহলে 16, 16 থেকে 9 বাদ দিলে 7, এখানে এক দিলাম, 9 থেকে 1 বাদ দিলে 8, 87। দেখো সুন্দর হয়ে মিলে যাচ্ছে। তাহলে এটা কি করলাম, যোগ করলাম, যে 87 পাইলাম, আর এটা বিয়োগ করে 87 পেলাম, অর্থাৎ এখানে যোগ এখানে বিয়োগ বসালে আমাদের কি বাক্যটি সঠিক হচ্ছে, বুঝতে পারছো। এবার বলছে দেখো কোন গাণিতিক বাক্যটি সত্য কোনটি মিথ্যা যাচাই করি। তো এটা সত্য মিথ্যা যাচাই করার নিয়ম আছে, আমি গত পর্বে করেছি, যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে সমাধান করে দেখতে হবে যে এটা সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে সত্য, আর যদি সমান না হয় তাহলে মিথ্যা। আর এটা বলেছে কি সমান হবে না, যদি এটা সমান হয়ে যায় তাহলে মিথ্যা, যদি না হয় তাহলে সত্য। তো চলো আমি তোমাদের খাতায় করে দিই। তাহলে দেখো আমি অঙ্কগুলো উঠে নিলাম, বাম পক্ষ লিখলাম। তাহলে আমি এখন আগে কি করব, আগে বাম পক্ষেরগুলো সমাধান করব, তারপর ডান পক্ষের করব। তাহলে আমরা প্রথমে দেখব যে কোনটার আগে কাজ করব। আমরা জানি যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ। তো এখানে তো ভাগ গুণ কিছু না, তাহলে যোগ বিয়োগের কাজ করব। তো যোগ বিয়োগ কিভাবে করবা, দেখো এই সংখ্যাটার আগে যোগ আছে, এটার আগে কিছু নাই, মানে এটাও যোগ। কোনো সংখ্যার সামনে কিছু না থাকলে সেটাকে যোগ ধরা হয়। তাহলে এটা আর এটা যোগ, তাহলে এ দুটো আমরা যোগ করে যোগফল থেকে এটা বিয়োগ করতে পারি, অথবা আমরা এটা থেকে এটাও বিয়োগ করে দিতে পারি, তারপর বিয়োগফলের সাথে এটা যোগ করতে পারি। তো আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিই। তাহলে 6 থেকে 4 বাদ দিলে হবে 2, 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 32 পাইলাম। ঠিক আছে, এ দুটার বিয়োগফল হচ্ছে 32, এখানে যোগ আছে যোগ দিলাম, 20 আছে 20 দিলাম। এখন আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে যোগ করলে পাইলাম 52। ঠিক আছে, ডান পক্ষ কি পাচ্ছি দেখি। তাহলে এখানে 56 আছে, 56 বসিয়ে দিলাম, বিয়োগ আছে বিয়োগ দিলাম। কেন বসালাম, কারণ আমরা আগে জানি যে বন্ধনীর কাজ আগে করতে হয়। তাহলে এবার দেখো 24 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে কত হবে 4। এখন আমরা 56 থেকে 4 বাদ দেবো, তাহলে কত হবে 52 হবে। তাহলে দেখো বাম পক্ষ 52, ডান পক্ষ 52, তাহলে কি সমান। আর এখানে কি বলেছিল যে এ দুটা সমান হতে হবে, তাই না। তা আমরা দেখতে পাচ্ছি যে সমান হয়ে গেছে, তার মানে কি আমাদের বাক্যটি সঠিক। তাহলে আমরা লিখব যে অতএব
52 সমান হচ্ছে 52, অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারো। তাহলে আমরা লিখবো যে অতএব গাণিতিক বাক্যটি কি সঠিক না মিথ্যা? সঠিক, যেহেতু সমান হবে কিনা বলেছিল, আমরা সমান পেয়ে গেছি, তাই গাণিতিক বাক্যটি সঠিক। এবার পরেরটা চলো করি। তাহলে দেখো পরেরটা উঠিয়ে নিয়েছি, তাহলে আমরা বাম পক্ষ লিখেছি, ডান পক্ষ লিখেছি, বাম পক্ষের কাজটা এখন আগে করে নিব। তাহলে আমরা জানি যে প্রথমে কিসের কাজ করতে হয়? ভাগ। তো ভাগ তো নাই, গুণ আছে, তাহলে গুণের কাজ আমরা আগে করবো, কারণ ভাগের পরে গুণের কাজ করতে হয়। তাহলে এ 200 যা আছে আমাদের এখানে তাই থেকে যাবে, এ দুটো এখন কি করব? গুণ করব। তাহলে 4 পয়সা কত হয় আমরা জানি? 100। এখন এই 200 থেকে 100 বাদ দিলে কত থাকে? 100 থাকে। এখন আমরা দেখব যে ডান পক্ষ কত পাচ্ছি। যদি ডান পক্ষ 100 পেয়ে যায় তাহলে এখানে সমান নয় বলেছে, কিন্তু সমান হয়ে যাবে, তাই মিথ্যা। যদি সমান না হয়, ছোট বড় হয়, তাহলে সত্য হবে। তাহলে আমরা আগে প্রথমে কি করব? এটা থেকে এটা বিয়োগ করে দেব, কারণ আমাদের এখানে আছে কি? প্রথমে বিয়োগ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 200 থেকে 25 বাদ দিলে 175 হয়, গুণিত 4। এখন আমরা এটার সাথে এটা গুণ করে দেবো, যেহেতু গুণ আছে। এখানে গুণ থাকলো, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে প্রথম বন্ধনীর কাজ আগে করা, তাই প্রথম বন্ধনীর কাজ করলাম। এখন হচ্ছে 4 5 20, হাত থেকে 2, 4 7 28, 7 2 30, 30 0, হাত থেকে 3, 4 1 4, আর 3 হচ্ছে 7, অর্থাৎ আমরা কত পাইলাম? 700 পাইলাম। তাহলে এবার দেখো তো, আমাদের এখানে সমান নয় বলেছিল, তাহলে এটা আর এটা কি সমান হচ্ছে? সমান হচ্ছে না। তার মানে কি? বাক্যটি আমাদের সঠিক। এখানে লিখব যে অতএব 100 সমান 9 সত্য। ঠিক আছে, কারণ এটা আমাদের কি? সমান নয়, তাই সমান নয় চিহ্ন দিলাম। তাই লিখব অতএব গাণিতিক বাক্যটি কি সঠিক। আমরা দুইটা পাইলাম, দুইটাই সঠিক পাইলাম। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো পরের অঙ্কগুলো দেখি কি বলছে। এবার বলছে দেখো যে সুমির উচ্চতা 132 সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, রিতার উচ্চতা 141 সেন্টিমিটার, মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? তাহলে কি বলেছে যে সুমির উচ্চতা আছে 132 সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি, অর্থাৎ সুমির উচ্চতা যদি 132 সেন্টিমিটার হয়, তাহলে মিতুর কত বেশি? 5 সেন্টিমিটার বেশি। তাহলে এটার সাথে 5 আমাদের করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 137। তাহলে 137 মিটার কার উচ্চতা? মিতুর। আবার বলছে রিতার উচ্চতা 141 সেন্টিমিটার, রিতার উচ্চতা বলেছে 141 সেন্টিমিটার। তাহলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? অর্থাৎ এই যে এখানে মিতুর উচ্চতা আর এখানে হচ্ছে রিতার উচ্চতার আমাদের পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা তো মুখে মুখে পাচ্ছি যে এখানে 137 মিতুর উচ্চতা পাইলাম, আর এটা রিতার উচ্চতা দেওয়া আছে। তাহলে 141 থেকে 37 বাদ দিলে যেটা পাবো সেটা তাদের উচ্চতার পার্থক্য হবে। তাই এখানে দিয়ে রেখেছে দেখো যে মিতুর উচ্চতা। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে এই যে এখানে সুমির উচ্চতা কত? 132, এটার সাথে কি হবে? মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। তাহলে এই 5কে এখানে আমরা কি করে দেব? যোগ করে দেব। তারপর এখানে তাহলে এখন যোগ করলে কত হবে? 137। তাহলে এটা পেলাম মিতুর উচ্চতা। এখন দুইজনের উচ্চতা পার্থক্য বলেছিল, রিতা এবং মিতু। তো রিতার কত? 141, আমরা বড়টা আগে দিব, তারপর বিয়োগ, তারপর এই যে 137। এখন বাদ দিলে কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে 4 হবে, কারণ 41 থেকে 37 বাদ দিলে হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এবার বলছে দুটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা, একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এ ধরনের অঙ্ক দেখো আমরা কিন্তু পূর্বের পৃষ্ঠাগুলোতেই করেছি। তাহলে একটি টেবিলের মূল্য যদি চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের এখানে চেয়ার যতগুলো আছে সেটার মূল্য বের করতে হবে, অর্থাৎ একটি চেয়ারের মূল্য দেওয়া আছে, 4টি চেয়ারের মূল্য বের করতে হবে। তারপর 4টি চেয়ারের মূল্য এই মোট মূল্য থেকে বাদ দিলে আমরা দুটি টেবিলের মূল্য পাবো। তারপর দুটি টেবিলের মূল্যকে 2 দিয়ে ভাগ করলে একটি টেবিলের মূল্য পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের কাজ কি হচ্ছে? যে আমাদের 4টি চেয়ারের মূল্য বের করা। তাহলে আমাদের একটি চেয়ারের মূল্য কত? 800 টাকা হলে 4টি চেয়ারের মূল্য কম হবে না বেশি? বেশি হবে। তাহলে কি করব? গুণ করব। তো আমাদের তো এই গুণফলটা এটা থেকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা বসবে কত? এখানে, অর্থাৎ 8,200 টাকা। এখন আমরা 4টি চেয়ারের মূল্য বের করছি, তাহলে একটির দাম 800, 4টির দাম বেশি হবে, তাই গুণ করলাম। তারপর এটা গুণ করার পর এটা থেকে বিয়োগ করলে কি পাবো আমরা?
দুটি টেবিলের মূল্য পাবো। আর দুটি টেবিলের মূল্য থেকে কি বের করতে বলেছে? একটি টেবিলের। আমাদের যদি দুটি টেবিলের মূল্য বের করতে বলতো এইটুকুর কাজ করে শেষ হয়ে যেত। যেহেতু একটি টেবিলের বলেছে তাই এখানে আমরা দুইটা ডেকে ভাগ করলে, অর্থাৎ এখানে যে সলিউশনটা পাবো সেটাকে দুইটা ভাগ করলে আমরা একটি টেবিলের মূল্য পেয়ে যাবো। বুঝতে পারছো? তো আমরা যদি এখানে সমাধানটা করে ফেলি, আমি আর খাতায় গেলাম না, তাহলে দেখো 8200 এটা যা আছে তাই থেকে যাবে, কারণ আমাদের আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আর এখানে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী, তাহলে এটার সাথে গুণ করলে কত হয়? 4 8 হয় 32, অর্থাৎ 3200 টাকা পেলাম। প্রথম বন্ধনী উঠে গেল, ভাগ হচ্ছে 2। এখানে আমরা দেখে দিলাম, তোমরা নিচে নিচে করবা, আমার জায়গা নেই তাই পাশাপাশি করছি, ঠিক আছে? তাহলে এখানে 8200 থেকে 3200 টাকা যদি বাদ দিই তাহলে কত হবে? 0 0, 2 থেকে 2 বাদ দিলে 0, আর এটা থেকে এটা বাদ দিলে 8 থেকে 3 বাদ দিলে হবে 5। আর এই যে এখানে ভাগ 2 আছে, ভাগ 2, ঠিক আছে? এই সমান থেকে কিন্তু নিচে চলে আসবে। বুঝতে পারছো? জায়গা কমের জন্য আমি কিন্তু পাশাপাশি দিলাম, বারবার বলছি। এখন আমরা এটাতে ভাগ করে দেবো, ভাগ করলে কত পাবো? 2500 টাকা। কারণ 2 দিয়ে যদি আমরা 5000কে ভাগ করি তাহলে 2500 টাকা হবে, অর্থাৎ 2500 টাকা। তাহলে একটি টেবিলের মূল্য হচ্ছে 2500 টাকা। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এবার দেখো, বলছে নিচের সমস্যাটির গাণিতিক বাক্য লিখে সমাধান করি। এই সমস্যাটির গাণিতিক বাক্য লিখে আমাদের এখানে কি করতে হবে? সমাধান করতে হবে। তো সমাধানটা চলো আমরা করে ফেলি। তো কি বলছে আমরা দেখে নিই। বলছে 60টি পেন্সিলের দাম 84 টাকা। 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? কি বুঝলা? যে 60টি পেন্সিলের দাম হচ্ছে 84 টাকা। এখন বলছে এই 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে, অর্থাৎ এই যে এখানে যে পেন্সিল পাবো, 9টি পেন্সিলের দাম পাবো, এই 9টি পেন্সিলের দামের দ্বিগুণ দিয়ে কি বলছে? একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সের দাম কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে 9টি পেন্সিলের দামের দ্বিগুণ দিয়ে বলেছে, তো আমাদেরকে এখানে 9টি পেন্সিলের দাম দেওয়া আছে? দেওয়া নাই। কয়টি আছে? 60টি। তাহলে আমাদের কি করতে হবে? 9টি পেন্সিলের দাম বের করতে হবে। 9টি পেন্সিলের দাম বের করার আগে আমাদের একটি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে এই টাকাকে যদি আমরা কি করি? 7 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? একটি পেন্সিলের দাম পাবো। ওই একটি পেন্সিলের দামকে 9 দিয়ে গুণ করলে 9টি পেন্সিলের দাম পাবো। তারপর ওই 9টি পেন্সিলের দামের মূল্যের সাথে 2 গুণ করলে আমরা কি পাবো? একটি জ্যামিতি বক্সের দাম পাবো। তাহলে আমরা এখানে লিখব কি? যে একটি জ্যামিতি বক্সের দাম। তাহলে আমরা কি করব? এখন গাণিতিক বাক্যটা তৈরি করে ফেলবো, ঠিক আছে? তাহলে গাণিতিক বাক্যটা কি বললাম? তাহলে আমরা এটাতে এটাকে ভাগ করব, অর্থাৎ 84 ভাগ হচ্ছে কত? 7। তাহলে কয়টির দাম পাইলাম? একটির দাম পেলাম। তাহলে এটা বন্ধনীতে ঘিরে দিতে হবে। এই একটি পেন্সিলের দামকে কত দিয়ে গুণ করব? 9 দিয়ে গুণ করব। তাহলে কয়টি পেন্সিলের দাম পাবো? 9টি পেন্সিলের দাম পাবো। আবার এই 9টি পেন্সিলের দামকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে কয়টি পাবো? একটি জ্যামিতি বক্সের দাম পাবো। তাই এখানে দেখো আমাদের প্রথমে কাজটা করতে হবে, তাই প্রথম বন্ধনী, তারপর এটার কাজের পর এটা করতে হবে, তাই দ্বিতীয় বন্ধনী, তারপরে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখো কি করব? তাহলে এখানে হয় 7 12 84। এই যে বন্ধনী উঠে গেল, গুণ 9, দ্বিতীয় বন্ধনীতে থাকবে, এখনো কাজ করিনি। তারপরে 12 দিয়ে 9কে গুণ করলে কত হয়? 9 12 108। তারপরে যে বন্ধনী উঠে গেল, এখন এখানে কত? 2 গুণ আছে, 2 গুণ করে দিলাম, ঠিক আছে? এখন আমরা যদি গুণ করি তাহলে একটি জ্যামিতি বক্সের দাম পেয়ে যাব, কারণ 7টি পেন্সিল কিনে 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে বক্স কিনেছিল। তাহলে আমরা প্রথমে কি করলাম? একটি পেন্সিলের দাম বের করলাম, তারপর 9টি করলাম, তারপর 9টি পেন্সিলের দামকে 2 দিয়ে গুণ করলে আমরা একটি জ্যামিতি বক্সের দাম পাবো। তাহলে কত হবে? 8 2 16, হাতে 1, 0 সাথে 2 গুণ করলে 0, আর হাতে 1 বসে যাবে, 2 1 2, অর্থাৎ 216 টাকা। তাহলে একটি জ্যামিতি বক্সের দাম কত? 216 টাকা। এটাই ছিল তোমার গাণিতিক বাক্য, আর এটা ছিল তার সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।